আসসালামু আলাইকুম। তো ভয়েস ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা। হুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবির রায় বলছেন যে প্রথমে ভাবছি আজকে ক্লাস হবে না, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, বলে আপনার আহ হ্যাঁ, নিবন্ধন বেসে চলে গেছিলাম। যে একজন বলছে যে বলে ভাইয়া নিবন্ধন বেসে, ভুল করে নিবন্ধন গ্রুপে চলে গেছিল। হ্যাঁ, এজন্য একটু সময় লাগছে। ভয়েস ক্লিয়ার। তবে কত নম্বর ক্লাস আজকে? আজকে গতকালকে কত নম্বর গেছে ওইটার পরেই হবে আজকে। 20 না 21 নম্বর ক্লাস। 2025 এর স্যার, আমার 2025-এর সরকারি। হ্যাঁ হবে, পাবেন সাজেদ আক্তার, ইনশাল্লাহ পাবেন। 21তম ক্লাস আজকে, তাহলে 21তম ক্লাস আজকে হবে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। না, ভুলে আমি ওই আপনার নিবন্ধন বেসে চলে গেছিলাম। তো নিবন্ধন বেস থেকে আবার ব্যাক করে এখানে আসলাম। অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া এইখানে কেন, মানে নিবন্ধন বেসে কেন ভুলে চলে গেছি। রুকাই ইসলাম মিম্মা বলছেন স্যার 4 দিন ক্লাস করতে পারিনি আজ, অনেক অসুস্থ আছি স্যার, দোয়া করবেন ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার না? কি বলতেছ? দেখি একটু সাউন্ডটা চেক করে। আর কি আছে? না, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে। এমনিতে লেট হয়ে গেছে, একটু দ্রুত শুরু করতে হবে। ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, আপনার এখানে প্রবলেম থাকতে পারে। আমরা কত পর্যন্ত করছিলাম? 68 পর্যন্ত। 68 পর্যন্ত করছিলাম কিনা দেখেন তো, আমরা কি 68 পর্যন্ত করছিলাম কিনা একটু জানাবেন। এই টি শার্টটা অনেকদিন পর পরলাম। লাল শিট, মানে লাল কোনো কিছু আমার ভালো লাগে না। যখন টি শার্ট, এই যে লার্নিং স্কুলের জন্য টি শার্ট বানাতে দিয়েছিলাম, তখন উনি বিভিন্ন কালার মিলিয়ে যে লালটাও দিয়ে দিয়েছিল। হুম। স্যার আমি ভাইয়া জেরিন ইসলাম, 68 থেকে। ওকে, 68 থেকে করব। 68 নম্বর অঙ্কটা দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন। যে বলছে একটি পণ্য 20% ক্ষতিতে এত টাকা বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য বের করার টেকনিকটা আমরা আরেকবার শিখে নিই, সুবিধা হবে। ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল আবারও বলতেছি। ক্রয় মূল্য বের করতে হলে উপরে হবে 100 ইন্টু, এই যে দেখেন, 100 ইন্টু এই যে এত টাকায় বিক্রি করা হলো বিক্রয় মূল্য, নিচে হবে কি এত পার্সেন্ট ক্ষতি। তার মানে 100 থেকে এটা বিয়োগ করে নিচে লিখতে হবে। যদি বলতে এত পার্সেন্ট লাভ, 100-র সাথে এটা যোগ করে নিচে লিখতে হতো, তাহলে 80। সুন্দরভাবে আমরা কাটতে পারি, এটিটাই কাটা। এখন এইখানে দেখেন তো, 5 6 8 কত? 48। 6 8 যদি 48 হয়ে যায়, এইখানে হইতেছে কত? কত থাকে? 8 9 72। তার মানে 690 টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম। এটা কিন্তু লাভ ক্ষতির অঙ্ক, এখানে কিভাবে আসছে আমি জানি না। লিজা আক্তার বলছে ভাইয়া লাল আপনাকে সুন্দর লাগছে। যাই হোক, লাল খুব কম পরা হয়। অনেকগুলো টি শার্ট আছে আমার, কিন্তু মানে আপনারা হয়তো কয়েকটা টি শার্টে দেখেন, মানে আমি একটু অলস টাইপের বলতে পারেন। এই জন্য আমার টি শার্টের পরিমাণ এত বেশি, মানে ফুল একটা ওয়ার্ড্রপও আমার টি শার্ট দিয়ে শেষ হয় না, মানে এত বেশি। কিন্তু সমস্যা হচ্ছে যে কটা সামনে পাই আমি শুধু ওগুলোই পরি। সামনে যে কটা থাকে ওই কটাই পরি, আর বাকিগুলা মানে ওইভাবে পইরা থাকে। এটা আমরা কিন্তু পারলাম। হ্যাঁ, ক্রয় মূল্য বের করার একটা সময় বিক্রি মূল্য বের করার টেকনিকটা আবার দেখাই দেবো। হ্যাঁ, এখন বলতে সামাদ সাহেবের মাসিক বেতন এত টাকা, 1 বছর পর তার মাসিক বেতন এত পার্সেন্ট বৃদ্ধি পায়, আগামী বছর তার
বেতন কত হবে। দেখেন এই যে বছরের শুরু করবেন, মানে আগামী বছর সে 10% 11% বৃদ্ধি পাওয়ার পর তো সে কত টাকা পাবে, তার মানে যে বৃদ্ধি পাওয়ার পর এটাকে আমরা কি বলতাম, বিক্রয় মূল্য, মনে আছে কিনা? মানে আগেরটা, পূর্বের বা আগেরটা যদি বলে বছরের শুরুতে বা পূর্বে বা আগে, তাহলে ক্রয় মূল্য বের করলে অঙ্ক হয়ে যায়। আর বৃদ্ধি পাওয়ার পর যেটা হয় ওইটা বিক্রয় মূল্য, সূত্র দিয়ে করব। বৃদ্ধি পাওয়ার পর যে জিনিসটা হয় ওইটা বিক্রয় মূল্য সূত্র দিয়ে করলেই হয়ে যায়। যেমন 11% বৃদ্ধি পাইছে, তাই না? 11% বৃদ্ধি পেয়ে সে আগামী বছর কত টাকা বেতন শুরু করবেন এটাই বলছে। তো তাহলে বিক্রয় মূল্য বের করার টেকনিক, এটা বিক্রয় মূল্য, মানে বৃদ্ধি পাওয়ার পর যেটা হবে ওইটা বিক্রয় মূল্য। আর বৃদ্ধি পাওয়ার আগে বা বছরের শুরুতে বা প্রারম্ভিক অবস্থায় যা থাকবে, বা পূর্বে বেতন কত ছিল, বছরের শুরুতে কত ছিল, এগুলো ক্রয় মূল্য। আগেরটা ক্রয় মূল্য, পরেরটা বিক্রয় মূল্য, এটা মনে রাখলেই হলো। তো এটা তো বিক্রয় মূল্য বের করার টেকনিক কি? বিক্রয় মূল্য বের করতে হলে আমি কিন্তু বলছিলাম যে 100টা নিচে হবে, ক্রয় মূল্য বের করতে হলে 100টা উপরে হয়, বিক্রয় মূল্য বের করতে হলে 100টা নিচে। এখানে দেখেন 12,000, এই যে এটা লিখবো যে 12,000, যে সংখ্যাটাতে থাকবো 11% বৃদ্ধি, মানে 111। কারণ যে পার্সেন্ট 100 এর সাথে এই পার্সেন্টটা যোগ করে এখানে লিখতে হবে। এই দুইটা শূন্য কেটে দেন। এখানে কি হইতেছে, প্রথমে 12 দ্বারা এটাকে গুণ করেন, 12 দ্বারা 1 কে গুণ করলে 12 আর 2 হাতে থাকে 1, 12 আর 1 13 আর 3 হাতে থাকে 1, 12 আর 1 12 কে 12 13, আর একটা শূন্য ছিল। তার মানে আগামী বছরে সে কিন্তু এই বেতনে তার মানে বেতন দিয়ে তার বছর শুরু হবে। এখন যদি লিখিত করতে চান, দেখেন আমাদের কি চেয়েছে, আমাদের বলছে সে 11% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন কত টাকা হবে। তো 11% বৃদ্ধিতে তার বেতন কিন্তু হয়ে যায় কত, 100 যোগ 11, এটা হয়ে যাচ্ছে না? এটা কিন্তু হয়ে যাচ্ছে, 11% বৃদ্ধিতে তার বেতন হয়ে যাচ্ছে এত টাকা। এখন দেখেন যে 1 বছর পর আগামী বছর সে কত টাকা বেতন পাবে। এখন বর্তমান বেতন যদি 100 টাকা হয়, আগামী বছর কত পাবে, 111 টাকা। এইভাবে লিখতে পারেন, বর্তমান বেতন যদি 100 টাকা হয়, আগামী বছর পাবে 111 টাকা। বর্তমান বছর যদি 1 টাকা হয়, আগামী বছর পাবে এত টাকা। অতএব বর্তমানে বেতন যদি এটা হয় কত, এইটা, তাহলে আগামী বছর কত পাবে, এই 11 ইন্টু এই যে 12,000, নিচে হবে 100। তার মানে এই যে যা আসবে এখান থেকে ক্যালকুলেশন করে, এটি হচ্ছে রিটেন। কেউ যদি রিটেনে করতে চান, কিন্তু রিটেন আমরা করতেছি প্রিলির জন্য, এই জন্য আমরা রিটেনের প্রতি এত গুরুত্ব দিচ্ছি না। ইনশাল্লাহ টি শার্ট গিফট করে দিব সবাইকে, সমস্যা নাই, ঠিক আছে? তা দেখেন ক্লিয়ার কিনা? জাস্ট আমি যে টেকনিকটা বলছিলাম ওইটা যদি করতে পারেন তাই হলো। ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডাল কেজি প্রতি 72 টাকা মূল্য ছিল, বর্তমানে ওই ডালের দাম কত? আগে যে ডালের দাম ছিল 72 টাকা, হ্যাঁ আগে, তো বর্তমানে 25% বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার পর মূল্য কত? তো বৃদ্ধি পাওয়ার পর যে মূল্যটা দেখেন, বৃদ্ধি পাওয়ার পর যে মূল্যটা, এটা কি বিক্রয় মূল্য না? বৃদ্ধি পাওয়ার পর যে মূল্যটা হয় এটা বিক্রয় মূল্য বের করতে হয়। এখন বিক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল, নিচে 100। এই অঙ্কগুলো জাস্ট একটু টেকনিক যদি খাটান প্রত্যেকটাই পারবেন। তাহলে যে 72 ইন্টু এটা কত, 125, তাই না? বৃদ্ধি পাওয়ার পর বিক্রয় মূল্য বের করার টেকনিক যদি না পারেন, ক্রয় মূল্য বের করার টেকনিক যদি না পারেন, অঙ্ক পারবেন না। হ্যাঁ, এখানে দেখেন 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে আমরা জানি কত, 4 যায় একবার, কত থাকে, 4 8 32, 5 18 কত, 5 8 40 শূন্য 90। এই যে একটা টেকনিকই কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করার যে টেকনিক, এগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। এই যে বলছে আজাদ সাহেবের মাসিক বেতন এত টাকা, 1 বছর পর তার বেতন 7% বৃদ্ধি পেল, বর্তমান আজাদ সাহেবের বেতন কত? তার মানে 7% বৃদ্ধি পাওয়ার পর আজাদ সাহেবের বৃদ্ধি পাওয়ার পর যেটা হয় এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার টেকনিক কি, নিচে হবে 100, উপরে হবে কি, উপরে হবে কি, এই যে বর্তমানে যা আছে এটা ইন্টু আর 7% মানে 107, ক্যালকুলেশন করে যা আসবে এটাই কিন্তু অ্যান্সার। মানে একটা দিয়েই কিন্তু সব হয়ে যাচ্ছে।
হ্যাঁ ওইখানে ছিল। এখন একজন বলছে একজন কর্মকর্তা তার মূল বেতনের এত পার্সেন্ট মহার্ঘ ভাতা পান, তিনি যদি মূল বেতন এত টাকা হয় তবে তার মোট বেতন কত? তার মূল বেতন এত টাকা হয়, মূল বেতন কত? এখন তার মূল বেতন কত টাকা খেয়াল করে দেখেন তো, 6,300, এটা হচ্ছে মূল বেতন। এটার 20% সে কি পাইতেছে? মহার্ঘ ভাতা। 20% মানে কত? 20/100। 20/100, দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কেটে দেন, তার মানে শূন্য, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 1260 টাকা সে কি পাইতেছে? 1260 টাকা সে পাইতেছে মহার্ঘ ভাতা, তাই না? এখানে বলছে তার মোট বেতন কত। 1260 টাকা সে যদি মহার্ঘ ভাতা পায় তাহলে মোট বেতনটা কত হবে একটু খেয়াল করে দেখেন তো। আপনি পারলে তো হবে না, সবাইকে পারতে হবে। হ্যাঁ আপনি পারেন, কিন্তু ওয়েট করতে হবে, যেটা পারেন না ওইটা পর্যন্ত আমরা যাবো। তো মোট বেতন কত হয়? তাহলে আগে বেতন ছিল 6,300, এখান থেকে তার সাথে অ্যাড হবে 1260, এটা হচ্ছে মহার্ঘ ভাতা। তো টোটাল বেতন পাইতেছে কত? 0,657, মানে 7,500 টাকা তার হচ্ছে টোটাল বেতন। ইনশাল্লাহ গিফট করব। এরপর আছে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়। এক বছরে ওই শহরের জনসংখ্যা, ওই শহরে 400 লোক বাড়লে ওই শহরের মোট জনসংখ্যা কত? খেয়াল করবেন, মোট বা সর্বমোট যেটা, এটা হচ্ছে 100% এর মান। মোট বা শুরুতে যেটা ছিল 100% এর মান। এখন একটু খেয়াল করেন তো, 7% জন্মগ্রহণ করতেছে, মারা যাইতেছে 3%, বাইচে থাকতেছে কয় পার্সেন্ট? 4% বাইচে থাকে না? মানে 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যাচ্ছে, আলটিমেট বেঁচে থাকতেছে কয় পার্সেন্ট? 4% কিন্তু বেঁচে থাকতেছে। কিন্তু এইটা পার্সেন্টেজ হিসেবে 4%, কিন্তু লোক সংখ্যা বাড়তেছে, যারা কত পার্সেন্ট? 400 জন। এই 4% বাড়ার ফলে লোক সংখ্যা 400 জন বেড়ে যাচ্ছে। তার মানে 4% যে কথা, 400 একই কথা। 4% 4% যে কথা, 400। অতএব 1% সমান কত? এই 400/4। অতএব আমাদের বের করতে হবে কার মান? 100% সমান কত? এই 400 ইন্টু 100, নিচে হবে 4, এটি কাটলে 1 0 0, 100কে 100 দ্বারা গুণ করলে 1-এর পরে 4টা শূন্য। এইটা ঠিক আছে, সহজ ম্যাথ। এখন তো বলেন না কঠিন, সহজগুলো। একটু কঠিন ম্যাথ আসলে মানে প্লান পাগল হয়ে যায়। বলছে মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে এত পার্সেন্ট হলে কত টাকার বার্ষিক মুনাফা এত টাকা হ্রাস পাবে? ওই একই অঙ্ক, একই অঙ্ক। মুনাফার অঙ্ক এখানে নিয়ে আসা হয়েছে কত টাকার। এখানে আসলটা চেয়েছে না, আসল ধরতে হবে 100% থাকে, আসলটা সবসময় 100% থাকে। তো 12% থেকে হ্রাস পেয়ে 8% হয়, তাহলে হ্রাস পাইতেছে 4%। এই 4% হ্রাস পাওয়ার ফলে তার কত টাকা হ্রাস পায়? 500 টাকা। তার মানে দুইটা পরস্পর সমান। এখানে পার্সেন্ট হিসেবে 4%, কিন্তু টাকার হিসেবে 500, দুইটা পরস্পর সমান। তার মানে 1% সমান কত? এই 500/4। অতএব 100% সমান কত? 500 ইন্টু 100, নিচে হচ্ছে 4, তো 25, কাটাকাটি করলে 5-25 কত? 125, এরপরে দুইটা শূন্য। দেখেন প্রত্যেকটা অঙ্ক যেখানে যেখানে সেম নিয়মের ম্যাথ আছে, ওইখানে কিন্তু জব ম্যাথ বই বলেন, আমাদের নিবন্ধন বই বলেন, একইভাবে সাজানো আছে। এই জন্য বলবো জব ম্যাথ বইটা যদি পড়তে পারেন, জীবন আর কিছু লাগবে না। এখানে দেখেন আসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ার পর এত টাকা হলো। আগে বেতন আগে কত ছিল? আগে মানে কি? পূর্বে বেতন। পূর্বে বেতন কত ছিল এটা বের করতে হলে আমাদের কি বের করতে হবে? জাস্ট মনে রাখতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল? উপরে 100 ইন্টু এই টোটাল টাকা, হ্যাঁ এইটা, নিচে 5% বৃদ্ধি পাইছে, তার মানে 105 হচ্ছে নিচে। এটাই তো। আগে বেতন কত ছিল দেখেন, পারেন কিনা? কি চেয়েছে? ও না, এখানে দেখেন, এখানে একটু সমস্যা হয়েছে, একটু সমস্যা হয়েছে যে 5% বৃদ্ধি পাওয়ার পরে টোটাল বেতন এটা না, বেতন বৃদ্ধি পাইছে এত টাকা। এখানে একটু কথাটা একটু বোঝার আছে যে আসনের বেতন 5% যখন বৃদ্ধি পাইতেছে, একটু খেয়াল করেন, তার বেতন বৃদ্ধি পাইতেছে কত টাকা? মানে 5% যখন বৃদ্ধি পাইতেছে, এই 5%-এর বিনিময়ে, 5%-এর বিনিময়ে তার বেতন বাড়তেছে 6,000 টাকা। তার মানে আমরা বলতে পারি 5%-এর ভ্যালু হচ্ছে 6,000। তাহলে 1% সমান কত? এই যে 6,000/5।
তারপর আমাদের বলছে আগে বেতন কত ছিল, আগের বেতন সবসময় 100% বা প্রারম্ভিক অবস্থায় পূর্বের অবস্থায়, অতএব 100% এর ভ্যালু কত। এখানে কিন্তু বোঝার অনেক কিছুই আছে যে এই লাইনটাতে। এই যে শূন্যটা হবে না, নিচে 5, 5 12 60, তার মানে 2টা শূন্য, 12-র পরে 4টা শূন্য। দেখেন এই যে এই লাইনটা 5% বৃদ্ধি পাওয়ার ফলে তার বেতনের পরিমাণ কত বাড়তেছে, এটা কিন্তু মূল বেতন না। 5% যখন বৃদ্ধি পাইতেছে, 5% এর বৃদ্ধি পরে তার মূল বেতনের সাথে আরো এত টাকা অ্যাড হইতেছে, তার মানে তার টোটাল বেতন এত টাকা বাইরে যাচ্ছে, এইটা। তারপরে আছে যে একটি যন্ত্রাংশে 40%, আর দালালে নেয় 25%, কাঁচামালে নেয় 15%, এবং আসবাবপত্র 5% খরচা করার পর আহসানের হাতে এত টাকা থাকে, তার কাছে মোট কত টাকা ছিল। মোট টোটাল বা প্রারম্ভিক অবস্থায় যা থাকে ওইটা 100%। একইভাবে করব, দেখেন টোটাল সে কত টাকা খরচ করতেছে, এখানে 40%, তারপরে 25%, তারপরে 15%, তারপরে 5%, টোটাল সে এত টাকা কি করতেছে, খরচা করতেছে। আসলে কত হচ্ছে, 20 আর 25 45 আর 40, 85% সে খরচ করতেছে। 85% খরচ মানে কি, 100তে সে খরচা করতেছে, 100 টাকার মধ্যে সে 85 টাকা অলরেডি খরচা করতেছে, তার মানে তার কাছে রিমেনিং থাকতেছে কত, 15%। 100 টাকা 85% খরচ করতেছে মানে কত, 85% খরচ করতেছে মানে 100 টাকা থেকে সে 85 টাকা খরচ করে ফেলতেছে, তার কাছে রিমেনিং ব্যালেন্স থাকতেছে 15%। কত পার্সেন্ট থাকতেছে তার কাছে, খরচ করার পর তার হাতে থাকে 15%। পার্সেন্টেজের হিসাবে 15%, বা টাকার হিসাবে বলতেছে 1350 টাকা থাকে খরচ করার পর, এত পার্সেন্ট খরচ করার পর তার কাছে থাকে 1305 টাকা। কিন্তু আমরা পার্সেন্টেজের হিসাবে দেখলাম তার কাছে কত পার্সেন্টেজ থাকে, 15%। আর 15% থাকা মানে এত টাকা, দুইটা একই জিনিস। এবার যায়, হ্যাঁ, তার মানে 8700। কত সহজ বাবা, যায় অঙ্কগুলো, কতগুলো অঙ্ক করে ফেলছি, একদম সহজ। এটা আপনারা করবেন। রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট আরো এত টাকা আছে, সে কেয়াকে কত টাকা দিল, সে কেয়াকে কত টাকা দিল। আমার এখানে তো নেট প্রবলেম করতেছে না ভাই, দেখি। নেট সমস্যা, আচ্ছা পরে দেখতেছি, তাহলে একটু ওয়েট করি। এখন কি ঠিক আছে? ড্রপ করে দেন নেট, না নেট নেট সমস্যা করতেছে, ওইটা আপনি চালাইন না এখন, এমনিতে নেট চলতেছে না। হ্যাঁ ঠিক হইলে আবার করি আমরা, হ্যাঁ। না এখন তো ঠিক আছে নেট। 73 নংটা আরেকবার, ওকে 73 নং আরেকবার যাব। তো দেখেন এখানে বলছে 73 নম্বরটা যে যন্ত্রাংশে 40%, দালালে 25%, এবং কাঁচামালে এত পার্সেন্ট, এত 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 পার্সেন্ট সে খরচ করছে, খরচ করার পর তার হাতে আরো 1305 টাকা থাকে। এখন তো 1305 টাকা টাকার হিসেবে, পার্সেন্টেজ হিসেবে কত খরচ করছে দেখেন তো, এখানে 40% খরচা করছে, এরপরে 25%, এরপরে 15%, এরপরে 5%, টোটাল খরচা করে ফেলছে সে 85%। এখন 85% খরচ মানে কি, 100 থেকে সে 85% খরচ করে ফেললো, তার মানে তার হাতে কিন্তু থাকতেছে 15%। এই যে এত, এইটা 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 খরচ করার পর তার হাতে থাকতেছে কয় পার্সেন্ট, 15%। এটা পার্সেন্টেজ হিসেবে থাকতেছে 15%, কিন্তু টাকার হিসেবে কত বলতেছে দেখেন তো, টাকার হিসেবে বলতেছে 1305 টাকা থাকে। খরচ করার পর এত পার্সেন্ট খরচ করার পর তার হাতে 1305 টাকা থাকে। আমরা দেখলাম পার্সেন্টেজের হিসাবে থাকে কত, 1305, টাকার পার্সেন্ট হিসেবে থাকে 15%, টাকার হিসেবে এটা দুইটা পরস্পর সমান, এটা টাকা আর এটা পার্সেন্ট হিসেবে। তাহলে 1% সমান কত, এই 1305 নিচে হবে 15। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে তার কাছে মোট, মোট জিনিসটা সবসময় 100% হয়, মোট জিনিসটা 100% এর ভ্যালু কত, 1305 নিচে 15 ইন্টু 100, এন্ড কাটাকাটি করলে হবে এইটা। ঠিক আছে।
পরেরটা চলে গেল। নেট প্রবলেম নাই এখন আর। এখানে দেখেন, এখানে কি বলছে যে রফিক কেয়াকে তার মোট টাকার এত পার্সেন্ট দিয়ে দেখে যে তার নিকট আরো এত টাকা আছে। সে কেয়াকে কত পার্সেন্ট দিল? দেখেন, এত পার্সেন্ট দেওয়া মানে কি, 100 থেকে সে 30% দিয়ে দিল, তার মানে তার কাছে থাকতেছে কত? মানে আপনার কাছে 100 টাকা ছিল, 30% কি 100 টাকা থেকে 30 টাকা সে দিয়ে দিছে, তার মানে তার কাছে কত পার্সেন্ট থাকতেছে? দেখেন তো, কেয়াকে তো দিতেছে 30%, এটা কে পাইতেছে? কেয়া পাইতেছে 30%। এখন তার কাছে টোটাল ছিল কত? 100, 100 থেকে দিয়ে দিল 30%, তার কাছে থাকতেছে 70%। এই পার্সেন্টেজের হিসেবে তার কাছে থাকতেছে 70%, কিন্তু টাকার হিসেবে তার কাছে থাকতেছে 3530। তার মানে দুইটা তো পরস্পর সমান, পার্সেন্টেজ হিসেবে 70 আর টাকার হিসেবে 3530, দুইটা কিন্তু পরস্পর সমান। তো দুইটা পরস্পর সমান হলে তাহলে 1%-এর ভ্যালু কত? দেখেন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ ভাবে করা হইতেছে। 1%-এর ভ্যালু কত? এখন সে কেয়াকে কত টাকা দিলেন? কেয়াকে দিছে কত পার্সেন্ট? 30%। কেয়াকে কত পার্সেন্ট দিছে? 30%। 70%-এর ভ্যালু এটা, 1%-এর ভ্যালু এটা, তার মানে 30%-এর ভ্যালু কত? দেখেন 30%-এর ভ্যালু হইতেছে 3530 ইন্টু 30, নিচে হচ্ছে 70, এটাই না? ও এটা, এখানে কিন্তু কোশ্চেনে আমাদের ভুল আছে, 350 টাকা হবে। হ্যাঁ, কোশ্চেনে যে জিনিসটা দেখলাম, যে কোশ্চেনে আমাদের ভুল আছে অঙ্কটায়। এখানে হবে 350, এই 30টা হবে না, 3530 যেটা এখানে 3530 না, এখানে শুধু 350, সরি 350 হলে অ্যান্সারটা মিলে, শূন্য শূন্য কাটা, এই যে 5 7 35 শূন্য, তার মানে 150 টাকা। এখানে কিন্তু কোশ্চেনে ভুল আছে একটু, যে রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে থেকে তার নিকট আরো 350 টাকা আছে, সে কেয়াকে কত টাকা দিল? 3530-এর জায়গায় হবে কত? শুধু 350, শুধু 350, ঠিক আছে, 350 হবে। এখানে আমি ঠিক করে ফেলি। নেক্সট এডিশনে বইয়ের মধ্যে এটা ঠিক করে দিতে হবে। এখানে হবে 350। হ্যাঁ, কোশ্চেনে বলছিল এটা, ঠিক আছে। এটা কেয়ার নিকট কত? কেয়াকে কত পার্সেন্ট দিয়েছে? 30%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। হ্যাঁ, জবমেদ বই কেউ যদি অর্ডার করতে চান, এই নম্বরে অর্ডার করতে পারেন, 01754896763। এটা তো অর্ডার করলে আপনি পেয়ে যাবেন জবমেদ বই, 01754896763। না, নেট কিলার আমার এখানে তো, আমি তো নিজে বুঝি না, আমি আপনাকে বলি, ওইখানে তো চলতেছে এক ক্যামেরাতে, আবার আমি এখানে দেখতেছি, এইখানে আমি দেখতেছি। এই শান্তা বেগম যেটা বলছেন বারে বারে নেটের সমস্যা দেখা দিচ্ছে না, আমাদের একবারই নেটের সমস্যা দেখেছিল। ওইখানে যদি সমস্যা হয়, আমার এখানে যদি সমস্যা হয়, তাহলে সবার ওইখানে সমস্যা হবে। তার মানে আমার এখানে নেটের প্রবলেম নেই, কারণ আমি তো নিজে ক্লাসটা দেখতেছি, সম্পূর্ণ ক্লাসটা আমি নিজে কিন্তু দেখতেছি। ওইখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে আর আমি এখানে দেখতেছি। নেট ক্লিয়ার? এটা দেখেন, এটা একটা সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের অফিসার পদে আসছিল। একটি পেন ড্রাইভ বিক্রি দোকানদার 5% ডিসকাউন্ট দেয় এবং 7% ডিসকাউন্টে তার 15 টাকা লাভ কম হয়। দেখেন 5% যখন 5% থেকে ডিসকাউন্ট যখন 7% করতেছে, মানে কম ডিসকাউন্ট একটু বাড়িয়ে যখন দিতেছে, 2% ডিসকাউন্ট যখন বাড়াইতেছে, সে 15 টাকা কম পায়। 2%-এর ভ্যালু আমরা বলতে পারি, তাহলে 2%-এর ভ্যালু হচ্ছে 15 টাকা। এই যে তালিকা মূল্য, ক্রয় মূল্য বা পূর্বের মূল্য বের করতে হলে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে, এগুলা বুঝতে হবে। হ্যাঁ, 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1% সমান কত? 15/2, তাই হচ্ছে না? অতএব 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। 100% সমান কত? এই 15 × 100, নিচে হচ্ছে 2, এখানে 50, 5 15 75, 750 টাকা। মানে তার ওইখানে লেখা ছিল কত টাকা? 750 টাকা। এটা দেখি কে কে পারেন। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি এত টাকা আয়কর দিলে মোট আয় কত? দেখি কে কে পারেন। অ্যান্সার দেখে বলবেন না, অ্যান্সার দেখে বলবেন না। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি এত টাকা আয়কর দিলে তার মোট আয় কত? দেখেন তো, এখানে পার্সেন্টেজের হিসাবে আয়কর দিতেছেন 5%,
কিন্তু টাকার হিসাবে দিতেছে 600। দুইটা কি জিনিস না? এটাও আয়কর, এটাও আয়কর। তিনি মোট কত আয়কর দেন? মোট যেহেতু, তাহলে 100% এর ভ্যালু কত এটা বের করতে হবে। তাহলে 1% সমান কত? এই 600/5, অথবা আমাদের বের করতে হবে মোট। মোট যেহেতু 100%, 600 ইন্টু 100, নিচে হচ্ছে 5, 5 20 100, 6 দ্বিগুণে 12, মোট এত টাকা। আয় করে 12,000 টাকা, আয়কর দেন 600 টাকা। এক সিস্টেমের ম্যাথ গুলা একসাথে করতে হবে। হ্যাঁ, এই যে একজন ফল বিক্রেতা 30% আম বিক্রি করলো, তার নিকট আরো এতটি আম আছে, সে সর্বমোট কতগুলো আম কিনেছিল? এটা করেন দেখি। একজন ফল বিক্রেতা 30% আম বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। আপেল, সরি আম না, আপেল। আম বিক্রি করলে আপেল কেমনে থাকে, তাই না? বাইরে ভাই 71 নং পৃষ্ঠা, নিজের বই থেকে যদি পৃষ্ঠায় খুঁজে না বের করতে পারেন, পড়বেন কেমনে? নিবন্ধনের জন্য হুসনা আর অরিন আমাদের নিবন্ধন সশাসনটা নিতে পারেন, ভালো হবে। এখানে কি বলছে? একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো, তার নিকট আরো 630টা আপেল আছে। তার মানে দেখেন, টোটাল তো 100% থাকে, 100% থেকে সে 30% বিক্রি করে ফেলছে। তার নিকট আছে কত পার্সেন্ট? 70%। পার্সেন্টেজের হিসেবে তার কাছে আছে 70%, কিন্তু টাকার হিসাবে তার কাছে মানে কয়টি? সংখ্যার হিসাবে আছে 630টি। পার্সেন্ট হিসেবে 70, সংখ্যার হিসেবে 630। 1% সমান কত? এই যে 630/70, অথবা আমাদের মোট, সর্বমোট মানে 100% সমান কত? একই অঙ্ক। হ্যাঁ, এগুলা কিন্তু আমি করাই দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ওই যে না করাই গেলেই তো আপনারা শুরু করে দিবেন, না করাই গেলেই তো শুরু করে দিবেন যে ভাইয়া পারি না। কেউ আছেন তো অ্যান্সার দেখে উত্তর বলেন। জবমেদ বইটা একটু শর্টেজ, হ্যাঁ, এই জন্য পাওয়া যাচ্ছে না। চিনিতে চলে আসি। হ্যাঁ, চিনিতে কি বলছে? আখের নমুনায়, আরে ভাই এখন আমি 74%, 20% চিনি হয়েছে। 50 কেজি চিনি উৎপাদনে কত কেজি আখ প্রয়োজন? 20% চিনি মানে কি দেখেন, আমাদের বলতে কত কেজি আখ প্রয়োজন। 20% চিনি বলতে বোঝাইতেছে যে 100 কেজি আখে চিনি আছে 20 কেজি, 100 কেজিতে আছে 20 কেজি। এইভাবে করতে পারেন যে 100 কেজিতে চিনি আছে কয় কেজি? 20 কেজি। আমাদের বলছে কত কেজি আখ প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে 20 কেজি আখ মানে হ্যাঁ, চিনি উৎপাদনে আখ প্রয়োজন কত? আখ লাগে কত কেজি? 100 কেজি। মানে 20% বলতে বলতে দিতেছে যে 100-তে 20, মানে 100 কেজিতে চিনি আছে 20 কেজি, এটা বুঝাইতেছে। তার মানে 20 কেজি চিনি উৎপাদনে আখ প্রয়োজন 100 কেজি, 1 কেজি চিনি উৎপাদনে আখ প্রয়োজন এই যে 100/20। এখন টোটাল কত কেজি উৎপাদন করবে? 50 কেজি চিনি উৎপাদনে আখ প্রয়োজন কত কেজি? 100 × 50, নিচে হইতেছে 20, 0 0 কেটে দেন, এখানে 50, তাহলে কত? 5 5 250 কেজি। মানে 50 কেজি যদি চিনি উৎপাদন করতে চায়, তাহলে টোটাল আখ লাগবে কত কেজি? 250 কেজি। এখন এই অঙ্কগুলো এইভাবে না করে একটু টেকনিকে যদি আমরা করি, তাও করতে পারি যে এই ধরনের এত কেজি উৎপাদনে কত কেজি আখ লাগবে। তার মানে সরাসরি এটা লিখতে পারে 20% সমান 50, 1% সমান কত? 50/20, অতএব 100% সমান কত? মানে টোটাল কত কেজি লাগবে, তাই তো? এটাই বুঝাইতেছে কত কেজি আখ প্রয়োজন মোট, মানে টোটাল কত কেজি। এই জন্য 100% এর ভ্যালু বের করতে হবে। 100 নিচে হচ্ছে 20, 0 0 কাটা, এই 50। এইভাবে কিন্তু করতে পারেন 250 কেজি। বুঝছেন কিনা? এটা হচ্ছে সহজ পদ্ধতি। কি বলে জাহিদ? বলতেছে এই অধ্যায় আর ভালো লাগে না। এই অধ্যায় তো এটা অনেক সুন্দর, এটা তো অনেক সুন্দর একটা অধ্যায়। লাভ মানে পার্সেন্টেজের অধ্যায় কেউ যদি না বোঝে, সে তো জীবনে ম্যাথই করতে পারবে না। এখানে সব টেকনিক হইতেছে, সব টেকনিকে।
মিষ্টি বিক্রয়ের উপর 15% মূল্য সংযোজন, মানে কর দিতে হয় 15%, মূল্য সংযোজন কর টর এগুলা বলার দরকার নাই। যে মিষ্টি যে বিক্রয় করে এইটার উপরে সে ব্যাট দেয়, মানে কর দেয় 15%। একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহ এত টাকার মিষ্টি বিক্রি করেন, তাহলে তার ব্যাটের পরিমাণ কত চেয়েছে, কি 15%-এর ভ্যালু কত, এটা চেয়েছে যে 15%-এর ভ্যালু কত। দেখেন 15% ব্যাট মানে কি, 15% ব্যাট মানে কি, মিষ্টির দাম যদি 100 টাকা হয় আপনাকে দিতে হবে 115 টাকা, তাই না? 15%, 100 টাকা দিয়ে মিষ্টি কিনছেন, দোকানদারকে আপনি চাইলেই 100 টাকা দিতে পারবেন না, সে বলবে এটার সাথে আরো ব্যাট দিতে হবে 15 টাকা, তার মানে 115। 15% যখন ব্যাট দিবেন তখন ব্যাট সহ মূল্য হয়ে যাবে 100 টাকার জিনিসে ব্যাট সহ মূল্য 115%। তার মানে দেখেন ব্যাট সহ মূল্য কিন্তু হইতেছে 115%। ব্যাট সহ মূল্য, ব্যাট সহ আমাদের মূল্য কত দেওয়া আছে, 4600। এটা বলতে পারি না যে ব্যাট সহ মূল্য পার্সেন্টেজের হিসাবে 115, আর ব্যাট সহ টোটাল টাকার পরিমাণ হইতেছে 4600। তার মানে 1%-এর ভ্যালু কত, এই যে 4600, তাই তো হচ্ছে 115। অর্থাৎ 15%। আমাদের বলছে ব্যাটের পরিমাণ কত, মোট পরিমাণ চাইলে 100 পরিমাণ, মোট টাকার পরিমাণ, এখানে বলছে ব্যাটের পরিমাণ কত, তার মানে 15% এর ভ্যালু কত, এই 4600 ইন্টু 15, নিচে হচ্ছে 115। এটা কয়বার যাবে, 4 বার, 0, 4 15 60, 600 টাকা। ব্যাটের পরিমাণ কত টাকা, 600 টাকা। 4600, তার মানে সে জিনিস কিনছিল কত টাকা, 4000 টাকার জিনিস কিনছিল, 4000 টাকার জিনিস কিনেছিল, কিন্তু তাকে দিতে হচ্ছে 4000 টাকার। আপনি মিষ্টি কিনলেন, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে আর 600 টাকা ব্যাট, ওই যে ব্যাট পেলাম 600, তার মানে টোটাল আপনাকে 4600 টাকা দোকানদারকে দিতে হবে। এটা ছিল। দেখে দেখে অঙ্ক করে কোনো লাভ নাই। কেউ যদি দেখে দেখে অ্যান্সার বলেন, মানে জাস্ট আমাকে খুশি করার জন্য, তাহলে কিন্তু আপনি নিজেই নিজেই কিন্তু লসের মধ্যে পড়ে গেলেন, নিজেই কিন্তু লসের মধ্যে পড়ে গেলেন। কি আরো একবার কি বলতেছেন, বুঝি না আমি। এটা কোনো অঙ্ক হইলো, বলেন যে আরো একবার কি বলতেছেন। মনে করেন জিনিসটার ভ্যালু আছে 100% মূল্য, এখন আপনি 100% দিয়ে কিনলেন, কিন্তু দোকানদার বলতেছে এর সাথে আরো 15% অ্যাড হবে, তার মানে জিনিসটার জন্য আপনাকে টোটালি পেমেন্ট করতে হচ্ছে 115% ব্যাট সহ। এটা হচ্ছে ব্যাট সহ ভ্যালু। ব্যাট সহ ভ্যালু কত, 115%। ব্যাট সহ ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ হিসেবে 115, কিন্তু টাকার হিসেবে কত, ব্যাট সহ দাম 4600। এটা হচ্ছে ব্যাট সহ দাম, তার মানে পার্সেন্টেজ হিসেবে ব্যাট সহ ভ্যালু হচ্ছে 115%, আর টাকার হিসেবে 4600। এখন 1% সমান কত, এই 4600, নিচে হচ্ছে 115। এখন বলতেছে যে ব্যাটের পরিমাণ কত, ব্যাট দিচ্ছে কত পার্সেন্ট, 15%, তার মানে 15% এর ভ্যালু কত, দেখেন এই 4600 ইন্টু 15, নিচে হচ্ছে 115। এটা এটা কাটাকাটি করলে 4 0, 600 টাকা। একই জিনিস, এটা না বোঝার কি আছে রে ভাই, 15% ভ্যালু বের করবেন, এত সহজ জিনিস। বলছে একটা চালের গোদামে 400 কেজি চাল মজুদ আছে, মালিক 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রি করেন, তার মোট বিক্রি মূল্য কত। এখন দেখেন কত পার্সেন্ট, টোটাল আছে 400 কেজি, 400 কেজি থেকে বিক্রি করতেছেন 80%, 400 কেজির 80% কত দেখেন তো, টোটাল বিক্রি করতেছে কতটুকু, 0 0 কাটা 0 0 কাটা 4 8 32, এত কেজি, মানে 80%, 400 এর 80% চাল সে বিক্রি করতেছে, তার মানে টোটাল বিক্রি করতেছে 320 কেজি। এখন দেখেন এত টাকা কেজি ধরে বিক্রি করতেছে, কয় টাকা, 20 টাকা, 1 কেজির দাম হচ্ছে 20 টাকা, তাহলে 320 কেজির দাম কত, এই যে 20 ইন্টু 320, তার মানে 2টা 0 4 6, 6400 টাকা। দেখেন বোঝেন কিনা। লাভ নাই, দেখে দেখে যারা অ্যান্সার দেন কোনো লাভ নাই ভাইয়া, এটা বুঝছেন না সবাই। মুন্নি আক্তার,
বলছে যে নীলকে জবমেট বই কিনতে গেছিলাম হাজবেন্ডের সাথে, দোকানদার এই বই নিতে না করছে, বলছে এইসব ফালতু বই পড়লে জব হবে, তাই সেদিন কিনতে পারিনি, পরে একা গিয়ে আনছি। আমি আপনাকে বলি কেন না করছে দোকানদার। আমাদের এই যে জবমেট বইটা না, আমরা কিন্তু এই এই টাইপের বইগুলা অন্যান্য কোম্পানির বই হচ্ছে 380 টাকা বা 360 টাকা, হ্যাঁ এই টাইপের। আমাদের বইটা কিন্তু 290 টাকা। এখন আসেন যে 290 টাকা দেওয়ার মধ্যে যে আমাদের এই সাইজের বই হোয়াইট পেজ দেয়া, এই সাইজের বই হোয়াইট পেজ দেয়া কত টাকা? 290 টাকা। তারা বিক্রি করতেছে 380 বা 360। আমরা দোকানদারকে লাভ দেই কয় টাকা? আমি আপনাকে বলি, এই যে লাভের পরিমাণটা আমরা দিতেছি, দোকানদারকে লাভ দিতেছি, তাদের কাছে আমরা 270 টাকা ধরি, এরা মাত্র 20 টাকা লাভ করে আমাদের বই। বুঝবেন কথাটা, যে 20 টাকা। এরা একই বই মনে করেন যে এটা 380 টাকা, একই সাইজের বই, এরা কিন্তু মনে করেন যে ধরলো তো 260 টাকা, 270 টাকায় ধরছে। কিন্তু এইখানে দেখেন বিক্রি করতেছে কত টাকা দোকানদার? 270 টাকা দিয়ে কিনে 380 টাকা, 110 টাকা। মানে এক বইয়ে, আমার এক বইয়ে দোকানদার লাভ করে 20 টাকা, আর তাদের এক বইয়ে, যে বইগুলো দোকানদার আপনাকে সাজেস্ট করে, একটা জিনিস মনে রাখবেন, দোকানদার আপনাকে যে বই সাজেস্ট করতেছে ওই বই সে লাভ করতেছে 110 টাকা। 110 টাকা। এখন সেই দোকানদার কোনটা বিক্রি করবে? আমার বই তো, আমার একটা বই বিক্রি করলে তার বই লাভ হবে 20 টাকা, আর পক্ষান্তরে অন্য কোম্পানির একটা বই বিক্রি করলে তাকে লাভ দিতেছে 110 টাকা বা 100 টাকা। মানে আপনি কল্পনাও করতে পারবেন না, মানে বইয়ের ব্যবসার মধ্যে কত কিছু আছে। মানে আমরা লাভ দিতেছি 20 টাকা, সে লাভ দিতেছে 100 টাকা। এখন দেখেন সে কি করতেছে? স্টুডেন্টদেরকে ঠকাইতেছে, স্টুডেন্টদেরকে ঠকাইতেছে। কেন ঠকাইতেছে? দেখেন, সে যদি 100 টাকা দোকানদারকে লাভ দেয়, দোকানদার কি করবে? যে বইগুলাতে কম লাভ হয়, যে বইগুলাতে কম লাভ হয়, ওই বইগুলা দোকানদার আপনার কাছে দিবে না, বিক্রি করতে চাইবে না, বলবে যে এই বই ভালো না, এইটা নেন। কাহিনীটা বুঝছেন কিনা? বুঝছেন কিনা আমি কি কথাটা বলছি? আমি এই যে এইটার মধ্যে আমি আমি একটা কথা বলি, এই যে আমাদের নিবন্ধনের যে বইটা, গায়ের মূল্য 280 টাকা দিছি। কেন দিছি 280 টাকা জানেন? যে আমাদের বিক্রি রেট হইতেছে 270 টাকা, এটা 280 টাকা দিছি, যে ঢাকার ভিতরে দেখা গেল যে 260 বা 280, এর বেশি কিন্তু বিক্রি করতে পারবে না। কারণ গত নিবন্ধনে এই বইটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। গায়ের মূল্য আসছিল কত? মনে হয় যে 360 বা 380 এরকম গত নিবন্ধনে। পরে কি হয়েছে, যখন বইয়ের চাহিদা বেশি হয়ে গেছে, দোকানদার কি করছে? এই 280 বা এইটা না বিক্রি করে দোকানদার বিক্রি করছে 360 টাকা করে, যে গায়ের মূল্য এইটাই দিতে হবে। এই জন্য কিন্তু এটার মধ্যে গায়ের মূল্য আমি একদম কমাই দিছি। আর আমাদের বইগুলো সবাই দাম জানে। একটাই হচ্ছে যে আমাদের বইগুলা এমন অবস্থা, দেখবে যে নীলক্ষেতে যে বই খুঁজে পাবেন না, এত বেশি চাহিদা। হ্যাঁ, দোকানদার কেন আপনাকে দিতে চায় না? আপনি একটা জিনিস মনে রাখবেন, যে নন ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট আর ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যদি বিক্রি করে, কোনটাতে লাভ বেশি? মানে ব্র্যান্ডের কোনো কিছুতে কোনো লাভ দেয় না, মানে সীমিত পরিমাণ। যখন আপনাকে দোকানদার বুঝিয়ে নন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঢুকাই দিবে, ওইটার মধ্যে তার লাভ অনেক বেশি লাভ হয়। দ্যাটস হোয়াই দোকানদার, আপনি একটা যদি কাপড়ও কিনতে যান, শুধু যে বইয়ের কথা বলতেছি, একটা কাপড়ও যদি কিনতে যান, দোকানদার যে জিনিসটা দিতে চাবো ওইটার মধ্যে আপনি বুঝবেন যে এটার মধ্যে দোকানদারের লাভ বেশি, দোকানদারের লাভ অনেক বেশি। দ্যাটস হোয়াই আপনাকে দোকানদার ওইটা দিতে চায়। আর আমাদের জবমেট বইটা নিয়ে কোনো ধরনের, এখন পর্যন্ত কোনো ধরনের কারো কোনো কমপ্লেন নাই যে জবমেট বইটা পড়ে অঙ্ক বুঝি নাই বা অঙ্ক কমন আসে নাই, এই ধরনের কোনো কিছুই নেই। কিন্তু নীলক্ষেতে সমস্যা হচ্ছে এরা বাটপার, যে আপনাকে বলছে সে টোটালি বাটপার। ওই যে বাটপারি কিসের জন্য? যে একটা বই বিক্রি করবে, সে লাভ করবে 100 টাকা, সেখানে আমার একটা বই বিক্রি করে লাভ করতেছে 20 টাকা। আমার একটা বই বিক্রি করে লাভ করতেছে 20 টাকা। আমিও যদি এটা করতাম, যে বইয়ের মূল্য 340 বা 350 টাকা, 550 পেজের বই নর্মালি 350 টাকায় দেখবেন বাজারে, 350 টাকা ধরে তাদেরকে যদি আমি 270 টাকা দিতাম, তারা বিক্রি করতো 380 টাকা, 50 টাকা, তাহলে কিন্তু তাদের 80 টাকা লাভ হইতো। তখন কিন্তু বলতো যে এই বই পড়েন। এটা বুঝবেন না, ব্যবসার পলিসি অনেক কিছু। এই যে তাজরিবা বলছেন আমি বই কিনে দেখছিলাম, তখন দোকানদার মামা বলছিল আমার 10 টাকা লাভ থাকলো। মানে আমাদের বইয়ে টোটালি লাভ কম, আমরা টোটালি লাভ কম দিই। কারণ কি?
কম দেওয়ার কারণটা এটা এটা বলতে পারেন যে ভাইয়া অন্যরা এত লাভ দেয় দোকানদারকে, আপনারা কম দেন কেন? আমরা কম দেই যাতে স্টুডেন্টের হাতে লাগালে থাকে আমাদের বইগুলা, মানে স্টুডেন্টরা কম টাকা কিনতে পারে, এটা একটা। আর আমাদের বই দোকানদাররা প্রেসার দিয়ে বিক্রি করতে হয় না, সবচেয়ে প্লাস পয়েন্ট যে দোকানদারদের প্রেসার দিয়ে, মানে অনেকে আছে দোকানদারকে লাভ বেশি দেয়, লাভ বেশি দিলে কি হয় যে এরকম দুইটা বই আপনাকে দেখাবে, আপনি বই কিনতে গেছেন, এরকম দুইটা বই আপনাকে দেখাইলো, হ্যাঁ, দুইটা বই দেখে বলবো যে ভাই এইটা নিন, এটা ভালো, এই বইটা বলবে, অথচ এই বইটা কিন্তু ভালো, ভালো বই তো লাভ দিবে না, ভালো বই লাভ কম, সে ভালোটা বিক্রি করতে চাবে না, সে নন ব্র্যান্ডেড মানে যে বইটা চলে না ওই বইটা আপনার কাছে দিতে চাবে, কারণ ওই বইয়ে সে 100 টাকা লাভ করতেছে, 150 টাকা, এক বইয়ে 200 টাকাও লাভ করে, কি বুঝবেন বইয়ের মধ্যে? হ্যাঁ এইটাই, এইরকম যে কোনো জিনিস কিনতে গেলে যখন দোকানদার আপনাকে যে জিনিস নিতে নিতে বলবে, আপনি সব সময় মনে করবেন যে দোকানদারের ওই প্রোডাক্টটাতে লাভ বেশি, দোকানদারের ওই প্রোডাক্টটাতে অনেক বেশি লাভ, ঠিক আছে? কারণ দোকানদার কি একটা বই দেখেন, আবার দোকানদারকে একটা সুবিধা কি, আমার মনে করেন যে 20টা বই নিচ্ছে দোকানদার, 20টা বই নিল, এন্ড 20টার মধ্যে তাদের লাভটা দেখেন, যে 20টা বই নিয়ে সে লাভ করলো 400 টাকা, টোটাল 400 টাকা লাভ করবে। এখন অন্য কোম্পানির 20টা বই নিলে সে লাভ করতেছে 2000 টাকা, অন্য কোম্পানির 20টা বই নিলে সে লাভ করতেছে 2000 টাকা, খেয়াল করছেন কিনা? তো 2000 টাকা সে যদি লাভ করে আর আমার 400 টাকা লাভ করে, আমার বই 20টা বিক্রি করে, তো তাহলে আমারটা কেন সাজেস্ট করবে বলেন? সে তো চাইবে যে অন্য কোম্পানির বই বিক্রি করতে যেখানে তার লাভ বেশি। এটা প্রত্যেকেই, যে কোনো দোকানদার, শুধু বইয়ের ক্ষেত্রে না, অন্য বিজনেসের ক্ষেত্রেও আপনি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনাকে দিতে চাইবে বেশি, কারণ ব্র্যান্ডেড জিনিসের লাভ কম। না, কিছু কিছু দোকানদার ভালো আছে, বাট আমি দেখছি বিশেষ করে ঢাকা এরিয়াতে যে দোকানদারগুলা, এটা খুব মানে ফ্রাউড টাইপের, মানে অধিকাংশ স্টুডেন্ট না, মানে যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে যাবেন, যে কোনো ভাবে হোক আপনাকে ঠকাই দিবে। আমাদের বই কিন্তু আপনি যে বিলিভ করবেন কিনা, যে এত বেশি চাহিদা, দেখেন আপনি মার্কেটে যে খুঁজেও পাবেন না, মানে অনেক লাইব্রেরিতে বই শেষ, কিন্তু আমরা বই দিতে পারি না, মানে এই পরিমাণ চাহিদা হয়, তাহলে তো এমনিতে আর তো সবাই কিনতো না, তাই না? এরপরে দেখেন, ঠিক আছে সমস্যা নেই, ওইটা আরিফের বেতন 60 টাকা, আরিফের বেতন 60 টাকা, এখন কি বলতেছে যে আরিফের বেতন 60 টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের 50% হবে, যদি বাবুর বেতন এত টাকা হয় তবে আরিফের বেতন বর্তমানে কত টাকা? এটা বলছে আরিফের বেতন 60 টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের 50% হয়, যদি বাবুর বেতন এত টাকা হয় তবে আরিফের বেতন কত? একটু খেয়াল করে দেখেন, যে আমরা ধরে নিলাম আরিফের বেতন X টাকা, এটা যদি ধরে নেই আরিফের বেতনটা X টাকা, এই আরিফের বেতন তো X টাকা, এখান থেকে যখন আমি 60 টাকা বাড়াচ্ছি, এই বেতনটা আমি যখন 60 টাকা বাড়াইতেছি, আরিফের বেতন আগে কত ছিল? X টাকা, X টাকা থেকে আমি 60 টাকা বাড়াই দিতেছি, তখন বলতেছে 60 টাকা বাড়ানোর ফলে বাবুর বেতনের 50% হয়ে যেতেছে। এখন বাবুর বেতন কত? 2000 টাকা, বাবুর বেতন হয়েছে 2000 টাকা, 2000 টাকার 50% কত দেখেন তো? 50/100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তার মানে যখন আমরা আরিফের বেতনের সাথে 60 টাকা যোগ করে দিতেছি, এর বেতনের পরিমাণ হইতেছে বাবুর যে বেতন এটার 50%, তো তার মানে কত হইতেছে? 1000 টাকা। তার মানে এক্স ইকুয়াল কত দেখেন তো? এই 1000 মাইনাস 60, তার মানে 900 কত টাকা? 40 টাকা। তার মানে আরিফের বেতন হচ্ছে 940 টাকা, বুঝছেন কিনা? 940 টাকা। নিবন্ধন পরীক্ষা হবে কিনা এটা তো 100% শিওর না, তবে হওয়ার সম্ভাবনা খুব বেশি।
মানে আমাদের জব ম্যাথটার চাহিদা এত বেশি, মানে জব ম্যাথরা মার্কেটে আসার পর আমি আপনাকে বলি, মানে অনেক কোম্পানির ভালো ভালো ম্যাথ বই ছিল, তারা টোটালি মানে সাইড হয়ে গেছে। সাইড হয়ে গেছে মানে আমি বলি যে তাদের বই, আমার বই যদি বিক্রি হয় 10টা, তাদের বই বিক্রি হয় 4টা বা 5টা বা 3টা, এরকম অনেক ভালো ভালো কোম্পানির বই ছিল। জব ম্যাথরা আসার পরে এই অবস্থা হয়েছে। এজন্য দেখা গেল তারা কি করতেছে, লাভ বাড়ায় দেয় দোকানদারকে, যে যাতে কি হয়, তাদের বইগুলা সাজেস্ট করে। আর আমরা এটা করি না, আমরা হইতেছে যে ডিরেক্ট স্টুডেন্ট আইসা চাবে বই দিবেন, না চাইলে বই দেওয়ার দরকার নাই। বুঝছেন? এই অঙ্কটা দুইটা সিস্টেমে করা যায়। এই অঙ্কটা যে অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, এই অঙ্কটা কি হয়েছে দেখেন, এখানে বলছে একটি গাছের উচ্চতা 20% করে বৃদ্ধি পায়। 20%, যদি বর্তমানে গাছটির উচ্চতা এত সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে 2 বছর আগে, মানে প্রতি বছর বৃদ্ধি পায় 20% করে। তো 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? এটা দেখেন, 2 বছর আগে, আগেরটা মানে কি, আগের দিকে চলে গেছে না? তাহলে ক্রয় মূল্য সূত্র দিয়ে আমরা ইউজ করে করতে পারি এটা, যে ক্রয় মূল্য মানে 20%, একবার তো না, 2 বছর, মানে প্রথম বছর বৃদ্ধি পাইছে, প্রথম বছর বৃদ্ধি পাইছে 20%, আবার দ্বিতীয় বছর বৃদ্ধি পাইছে 20%, এরকম। মানে এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তো দ্বিতীয় বছর আগে আমরা দ্বিতীয় বছর যে 20%, এটার কাজ করব 1080, টোটাল 2 বছর পরে হয়ে গেছে 1080 সেন্টিমিটার। তো আমরা যে ক্রয় মূল্য, কেন আমরা দেখেন 2 বছর আগে মানে পূর্বে চলে যাচ্ছে, এই জন্য ক্রয় মূল্য ইউজ করতে হবে, এখানে ক্রয় মূল্য সূত্র। তো আমরা এইটার জন্য যদি কাজ করি, তো তাহলে ক্রয় মূল্য কত বা আগে কত ছিল, তো ক্রয় মূল্য বের করতে হলে আমরা জানি উপরে কি করতে হয়, 100 ইন্টু গাছটির উচ্চতা কত, টোটাল এইটা, টোটাল এইটা, নিচে কত হবে, এই যে দ্বিতীয় বছর কি 120, তাহলে 100 সাথে এটা যোগ করে নিচে। তো খেয়াল করে দেখেন, 0 0 কাটা, এটা কি 8 96, 9 তার মানে দেখলাম যে 1 বছর আগে গাছটির উচ্চতা ছিল 900 সেন্টিমিটার, এত সেন্টিমিটার 1 বছর আগে। 1 বছর আগে 20% যখন বৃদ্ধি পাইছে, তখন হয়ে গেছিল 1080। এখন বলতেছে এই 1 বছর আগে আবার কত ছিল, এই 900 সেন্টিমিটার তো 1 বছর আগে ছিল, তার আগের বছর কত ছিল, তার আগের বছরও তো গাছটার উচ্চতা কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পাইছে। তার মানে এইখানেও কিন্তু আগেরটা বের করা লাগতেছে, এখানেও কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমরা খালি 2 বছর আগে যাব, যে পজিশন আছে এটা থেকে 2 বছর। প্রথম বছর 1 বছর আগে গিয়ে দেখলাম 900 সেন্টিমিটার ছিল, এর আগের বছরে যান, তার মানে আবারও ক্রয় মূল্য বের করতে হলে যে 20% কিন্তু বৃদ্ধি পাইছে 2 বছরই, উপরে 100 ইন্টু 900, নিচে হবে কত, এই যে 120, কারণ 2 বছরই তো 120 করে বৃদ্ধি পাইছে। তো এটা কাটা, 0 0 কাটা, 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 6 15 90, 0, 5 15 75, তাই হইতেছে না 75। তার মানে দেখেন 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, 750, 750 ছিল। বুঝছেন কিনা এই জিনিসটা, মানে 2 বছর আগে যাইতে হবে, 2 বছর আগে, আর আগে যাইতে হলে ক্রয় মূল্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। না কঠিন না, যারা বোঝেন নাই তাদের জন্য বলি যে এটা কঠিন না, এটা হচ্ছে সহজ একটা অঙ্ক। প্রথমে আমরা দেখেন 2 বছর না, টোটাল 2 বছর, মানে প্রথম বছরে বৃদ্ধি পাইছে 20%, দ্বিতীয় বছর যায় বৃদ্ধি পাইছে 20%, 2 বছর পরে গাছটির উচ্চতা ছিল এত পার্সেন্ট। হ্যাঁ, এখন চিন্তা করেন যে 20% 20% দুইবার দুইবার বৃদ্ধি পাওয়ার পরে তার বেতন হয়ে গেছে এত টাকা, টাকার চিন্তা করেন। হ্যাঁ, আগে মানে 2 বছর আগে তার বেতন কত টাকা ছিল, বা 2 বছর আগে তার বেতন কত ছিল, টাকার কথা চিন্তা করলে তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে, টাকা জিনিসটা মাথায় ধরে বেশি। তো দেখেন এখান থেকে প্রথমে যেহেতু আগে যাইতে হবে 2 বছর আগে, প্রথমে আমরা একবার ক্রয় মূল্য বের করে দেখি যে 1 বছর আগে কত ছিল। তাহলে 1 বছর আগে ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 ইন্টু এই যে সংখ্যাটা গুণ, আর নিচে হবে কি 2 বার 120, এটা 0 0 কাটেন, এখানে হচ্ছে 9। তার মানে দেখলাম 1 বছর আগে
গাছটির উচ্চতা ছিল 900, 20% বৃদ্ধি পাওয়ার পর গাছটির উচ্চতা হয়ে গেছে 1080 হয়ে গেছিল। এখন এই 900 থেকে আরেক বছর আগে চলে যেতে হবে, যেহেতু টোটাল 2%, তাহলে 100 ক্রয় মূল্য বের করতে হবে আগে যাইতে হলে। এখানে কত হইতেছে 900, নিচে হবে কত, এই 20% তো শূন্য, এই শূন্য শূন্য কাটেন, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 15 90, 6 15 কত 90, শূন্য। তার মানে এই যে 5 15 75, 750 ছিল। মানে আমরা দুইবার করে ক্রয় মূল্যতে চলে যাচ্ছি। হ্যাঁ, বেড়েছে, এজন্য সবসময় এত অ্যাড হইতেছে। এইটা টাকা না, টাকার কথা চিন্তা করলে অঙ্ক সহজ হয়, টাকা জিনিসটা মাথায় ধরে ভালো না। 140 দিয়ে একবারে হবে না ভাইয়া, পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ 140 দিয়ে একবারে হবে না। এখানে বলছে একজন কর্মকর্তার মাসিক মূল বেতন এত টাকা, তিনি প্রতি মাসে মূল বেতনের 45% হারে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 1000 টাকা আপ্যায়ন ভাতা এবং 700 টাকা মোবাইল ভাতা দেন পান। তো ভাতা সহ তার এক মাসের সর্বমোট বেতন কত? কি বলছে, একজন কর্মকর্তার মাসিক মূল বেতন এত টাকা, তিনি প্রতি মাসে মূল বেতনের 45% হারে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 1000 টাকা আপ্যায়ন ভাতা, 700 টাকা মোবাইল ভাতা সহ তার এক মাসের বেতন। তো দেখেন মূল বেতন কত টাকা, 40,000, অনেক টাকা বেতন পায়। হ্যাঁ, 40,000 টাকার 45% সে কি পাইতেছে, 45% বাড়ি ভাড়া পান। তাহলে বাড়ি ভাড়া পাইতেছে কত, এই 40,000-এর 45%, শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 4 দিয়ে গুণ করেন, 180, শূন্য শূন্য শূন্য, 18,000 টাকা বাড়ি ভাড়া পায়। ঠিক আছে, তাহলে সে টোটাল কত টাকা ভাতা সহ এক মাসের সর্বমোট বেতন চাইছে। তাহলে বেতন পাইতেছে 40,000, খেয়াল করে দেখেন, বেতন পাইতেছে 40, বেতন পায় 40, বাড়ি ভাড়া পাইতেছে 18,000, তারপরে 1500 টাকা পায় চিকিৎসা ভাতা, তারপরে 1000 টাকা পাইতেছে আপ্যায়ন ভাতা, 700 টাকা পাইতেছে মোবাইল ভাতা, সবগুলা যোগ করে দেন। এখন অঙ্কটার মধ্যে এই যে এইটা থেকে জাস্ট এটা পার্সেন্টেজে দেওয়া আছে বাড়ি ভাড়াটা, এটা আপনি হিসাব করলেই হয়ে যাবে। কত হয় টোটাল, 62,200 টাকা, তাই না? দেখছেন, বেতন কিন্তু বেসিক 40,000 হলে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস বুঝে গেলেন, কারো যদি মূল বেতন 40,000 টাকা হয়, তার টোটাল বেতন কত চলে আসে দেখেন, 40,000 দেখা যায় আপাত দৃষ্টিতে 40,000 টাকা স্যালারি, কিন্তু তার বেতন হয়ে যাচ্ছে কত, 61,200 টাকা। তার মানে 61,200 টাকা। যারা এই টাকা বেতন নিয়ে চিল্লাচিল্লি করতেছেন, 61,200 টাকা মনে করতেছেন যে অনেক টাকা, যারা সংসার চালায় তারা বুঝতে পারে যে এই টাকা কিছুই না। এই টাকা কিন্তু কিচ্ছু না, কারণ বর্তমানে জিনিসপাতির যে দাম 61,000 টাকা বা 62,000 টাকা, এটা কিন্তু কিছুই না, অনেক হিমশিম খেয়ে যাবে। এরকম 61,000 টাকা স্যালারি পায় এরকম একটা ফ্যামিলি যদি ঢাকায় থাকে, তো তার চলাচল করতে মানে মোটামুটি চিন্তা করে দেখেন যে তার কি পরিমাণ খরচ, বাচ্চা টাচ্চা থাকলে তো আরো। কারণ এটা তেমন কোনো স্যালারি না, বর্তমানে জিনিসপাতির দামের প্রেক্ষাপটে 61,000 টাকা তেমন কিছু না। কিন্তু এখন বলতে পারেন মানুষ তো 19, 20, 25,000 টাকায় হ্যাঁ চলে। আপনি যদি উপজেলা শহরে থাকেন তাহলে আপনার 25,000 টাকা স্যালারি পেয়ে আপনি যেরকম চলতে পারবেন, হ্যাঁ, আপনি ঢাকা শহরে 61,000 টাকা স্যালারি পেয়ে সেম চলতে পারবেন না। বাইরে ভাই সবাই তো যার যার হিসাব করে চলে, কম বেতন বেশি বেতন। আমার অনেক চিন্তা, আমার তো অনেক খরচ, সত্যিকার কথা অনেক খরচ, মানে খরচ হিসাব করলে মাঝে মাঝে মাথা ঘুরে যায়, এত টাকা খরচ কেমনে কি। হ্যাঁ, চাহিদার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে যার যেরকম চাহিদা বা আপনি কোথায় থাকতেছেন, থাকাটা আপনার জীবনযাত্রার মানটা কেমন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একজনের জীবনযাত্রা মান আরেকজনের জীবনযাত্রা মানের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, হুম। আর এই জিনিসটা আমি নিজে বুঝি যে যার যত আয় তার তত ব্যয়, মানে আপনার আয় হিসাবে আপনার ব্যয় হয়, এটাই।
একজন এই যে মুস্তাকটা নিয়ে আসছে। স্যালারি আপনার মানে আপনার জীবনযাত্রার মান যত উন্নত, আপনার খরচ তত বেশি। মানে তার কাছ থেকে আত্মীয় স্বজনদের এক্সপেকটেশন, মানে চাহিদাটা অনেক বেশি থাকে। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবাই তাদের চাহিদা কিন্তু তার প্রতি মানে অনেক বেশি, যে যার যে অবস্থান বোঝা, আসলে সবকিছু অবস্থান বোঝা। বাংলাদেশ ব্যাংক এনে দিলেও কম হবে না। আনিসুল মিয়া বলছেন যে আমার লাইফে মজার একটা গল্প বলেন। আমার লাইফে আসলে মজার স্টোরির চেয়ে স্যাড স্টোরি বেশি। ভাইয়া আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে বিএসসি এমএসসি করছি কুমিল্লা ইউনিভার্সিটিতে। প্রথমে ভর্তি হয়েছিলাম এমবিএসটিইউতে। এমবিএসটিইউতে ফার্স্ট টাইমই, এখানেও ফার্স্ট টাইম, এখানেও ফার্স্ট টাইম। এমবিএসটিইউ মানে অনেকে হয়তো জানবেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আমাদের টাঙ্গাইল। হ্যাঁ, আর এটা তো সরাসরি কুমিল্লা। স্যাড স্টোরির মধ্যে সবচেয়ে স্যাড স্টোরি আমি বলি যে আমি টিউশনি করাইতাম ম্যাথমেটিক্সে। বুঝেনি তো, ভার্সিটিতে থাকতে ম্যাথমেটিক্সে পড়াশোনা করছি। ম্যাথমেটিক্স কিন্তু অনেক মানে আমি অনেক টিউশনি করতাম। মানে এই যে এরকম আমি এখানে যেরকম আপনাদের মানে মন মতো করে পড়াইতে পারি ম্যাথ, আমি স্টুডেন্টদের কিন্তু অনেক মানে ভালো করে পড়াইতাম, মানে যারা আমার কাছে পড়তো। আর আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি টিউশনি করাইতাম, মানে অনেক টিউশনি। মানে আমার প্রতি মাসে মানে সব সময় রানিং টিউশনি এরকম থাকতো। এবারে যে ধরেন যে 5টা থেকে 8টা টিউশনি থাকতো। 8টা, এত বেশি নিতাম না, 5টা থেকে 8টা। আর কুমিল্লাতে যারা থাকেন যে ক্যান্টনমেন্ট এরিয়াতে, মোটামুটি টিউশনের ভ্যালু এরকম আপনার 3,000 থেকে 5,000 টাকা প্রত্যেকটা টিউশনি, মানে পার টিউশনি। তো দেখা যাইতো যে আমি 5টা টিউশনি করতাম বা 5টা থেকে 8টার মধ্যে থাকতো। তো চিন্তা করেন যে ভার্সিটিতে পড়াশোনা, নিজের পড়াশোনা আছে, পড়াশোনা করে 8টা, যেমন আমি 8টা টিউশনি যদি করাইতাম তাহলে 4টা 4টা আমি ভাগ করে নিতাম, যে সপ্তাহে তো 7 দিন, 7 দিনের মধ্যে 3 দিন পড়াবো এই 4টা, আর 3 দিন পড়াবো এই 4টা। তো আমাদের ক্লাস হইতো শিফট। শিফট বুঝেন? যে শিফট হচ্ছে যে আমাদের সকালের মানে সকালের শিফটে ক্লাস হলে 2টা পর্যন্ত ক্লাস, আর বিকেলের শিফটে ক্লাস হলে 2টা থেকে 4টা পর্যন্ত, বা অনেক সময় 5টা পর্যন্ত হইতো এরকম, মানে ভার্সিটিতে ক্লাস। তো আমি কিন্তু টিউশন করতাম, হিসাব করে দেখেন যে প্রতিদিন যদি 4টা টিউশনি থাকে, আর 4টা টিউশনি তো এক বাসায় হয় না, কয়েকটা বাসায় হয়, তাই না? যে কয়েকটা বাসায়, তো চিন্তা করে দেখেন আমার যেদিন 4টা থেকে ক্লাস, মানে 4টা পর্যন্ত ক্লাস থাকতো, মানে বিকাল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ক্লাস হইতো, ওই দিন আমার বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বাজতো। বাসায় বলতে হলে থাকতাম, মোটামুটি রাত 12টা বাজতো। মানে 4টা টিউশনি বুঝেন, 4টা টিউশনি 45-50 মিনিট করে হলেও কিন্তু অনেক সময় যায়, রাত 12টা বাজতো। আর আমি নিজে সাইকেল চালিয়ে ক্যাম্পাস থেকে একদম ক্যান্টনমেন্টে যাইতাম। ওইখানে কিন্তু অনেক দূরত্ব, যারা আমাদের ক্যাম্পাস চিনেন, যে ক্যাম্পাস থেকে সাইকেল চালিয়ে এই গরমের দিনেও আপনার ওই ক্যান্টনমেন্টে যাইতাম, টিউশনি করাইয়া সারাদিন এত ক্লান্ত হয়ে যাইতাম, তারপরে যাই আবার নিজের পড়াশোনা। মানে দেখেন যে সফলতা বা সাকসেস বলেন এত তাড়াতাড়ি আসে না, এই জিনিসটা মনে রাখবেন। এখন আমি যে লাইফটা লিড করতেছি, বা অনেকে মনে হইতে পারে ভাই এত খুব সহজ, এখানে লেকচার দিতেছে, টাকা পাইতেছে, বই সেল হইতেছে, মোটামুটি ভালো একটা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমি কিন্তু মোটামুটি আসলে অনেক কষ্ট করছি। যখন আমি টিউশনি করাইতাম, এই যে 4টা 4টা 8টা টিউশনি বুঝেন, আর রমজান মাসে যখন আমার টিউশনি হইতো, টানা সকাল 10টায় বের হয়ে যাইতাম, ইফতারির আগ পর্যন্ত পড়াইতাম। হিসাব করে দেখেন রমজান মাসে, মানে টানা 15 দিনে, আমি তো 15 দিন করে পড়াইতাম বা 12 দিন এরকম। তো লাইফটা কিন্তু আসলে স্ট্রাগল করতে হবে আপনাকে, স্ট্রাগল না করলে কোনো কিছুই হবে না। এই যে নিজের পড়াশোনা ঠিক রেখে, নিজের পড়াশোনা ঠিক রেখে আবার 8টা টিউশনি একটা মাসে, মানে বুঝেন কিছু, যে 8টা টিউশনি সপ্তাহে হয়তো 3 দিন করে পড়াইতাম, কিন্তু 8টা টিউশনি বা 6টা টিউশনি বা 5টা টিউশনি এরকম কন্টিনিউ থাকতো। তার মানে দেখেন যে সাইকেল চালিয়ে গেছি ক্যাম্পাস থেকে, গিয়ে সারাদিন টিউশনি করে আবার বাসায় হলে আসতাম, হলে আসার পরে
দেখেন পোলাপানের সাথে আড্ডা টাড্ডা দিয়ে সকালবেলা আবার যান ক্লাসে, আবার আসেন, আবার সেম কাজ। সো আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে দেখবেন এক সময় না এক সময় আপনি সফল হবেন। এখন কিন্তু দেখেন, এখন কিন্তু আমি কিন্তু একটু হাইটা যাই না, সত্যিকার কথা। বাড়িতে গেলে আমার নিজের একটা বাইক আছে, আপনারা জানেন যে একটা অনেক দামি বাইক আছে, নিজের একটা পার্সোনাল গাড়িও আছে। হ্যাঁ, এখন কিন্তু আমি একটু হাঁটতে পারি না, মানে পাবলিক বাসে উঠতে পারি না। ব্যাপারটা এরকম, আপনি বলতে পারেন যে অহংকার। অহংকার না, এখন আমার মধ্যে একটা অলসতা চলে আসছে, বা মনে হয় যে আমি পাবলিক বাসে এখন আমি উঠতে পারি না, এরকম একটা হয়ে গেছে যে পাবলিক বাসে কিভাবে। মানে এক সময় কিন্তু আমি নিজে সাইকেল চালিয়ে যাতায়াত করতাম, আর এখন আমি পাবলিক বাসে খুব কম উঠি, সত্যিকার কথা। মানে বিশেষ ই ছাড়া আমি পাবলিক বাসে উঠি না, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, তো আপনাকে পরিশ্রম করতে হবে। আমি কিন্তু সত্যিকার কথা অনেক পরিশ্রম করছি, একটা সময় এত পরিশ্রম করছি আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ পরিশ্রম করছি। ফারজানা বই বলছেন, ভাই আপনি কি বিসিএস জন্য? না, আমি বিসিএস জন্য আমি ব্যাংকের জন্য কিছু পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পরীক্ষা দেওয়া বাদে দিয়েছি। 80 নম্বর পর্যন্ত। আচ্ছা, বলছে কত বাজে যে এক ব্যক্তি শেয়ারের ব্যবসায় এত টাকা বিনিয়োগ করলেন, শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় 9 টাকা। এখন বলতেছে 100 টাকা অভিহিত শেয়ারের বাজার দর, মানে 100 টাকা, যে শেয়ারের গায়ে লেখা আছে 100 টাকা, এটার গায়ে লেখা আছে 100 টাকা, কিন্তু এই শেয়ারটা আপনাকে কিনতে হয় 150 টাকা দিয়ে। এই অঙ্কটা অনেকে বোঝেন না, যে 100 টাকা লেখা আছে শেয়ারের গায়ে, কিন্তু এই শেয়ারটা আমাকে কিনতে হচ্ছে 150 টাকা দিয়ে, মানে মূল্য হইতেছে 150 টাকা, গায়ে লেখা 100 টাকা, এটা বলছে। এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে দেখেন 9 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, টোটাল হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। 9 লক্ষ টাকার সে শেয়ার কিনে, আর প্রতিটি শেয়ারের দাম কত? 150 টাকা। টোটাল সে কতগুলো শেয়ার কিনে এটাকে বের করতে হবে। টোটাল শেয়ার কিনতে সেটিতে কাটেন 6 15 90, 3টা শূন্য। সে 6,000 শেয়ার কিনে, টোটাল শেয়ার কিনতেছে কত? 6,000। এবং বলতেছে শেয়ার প্রতি লভ্যাংশ 9 টাকা, মানে একটা শেয়ারে লাভ করে 9 টাকা। তাহলে এই 6,000 শেয়ারে সে টোটাল কত টাকা লাভ করবে? 9 × 6,000। এই যে ভেঙে ভেঙে যদি বুঝেন, তাহলে 6 নং কত? 6 নং 54। তার মানে টোটাল তার লাভ হবে 9 লক্ষ টাকার শেয়ারে 54,000 টাকা তার লাভ হবে। বুঝছেন কি না অঙ্কটা? একটু ক্লিয়ার করলে আমি নেক্সট অঙ্কে চলে যাব। এটা বুঝছেন কিনা? এই অঙ্কটা অনেকে বোঝেন না, যে 100 টাকা অভিহিত মূল্য, শেয়ারের মূল্য বাজার দর 150 টাকা, এটা কিন্তু অনেকে বোঝেন না। মানে ওইটার উপরে লেখা আছে 100 টাকা, কিন্তু ওই শেয়ারটা আপনাকে কিনতে হয় 150 টাকা দিয়ে। তার মানে 9 লক্ষ টাকায় আমি টোটাল কতগুলো শেয়ার কিনতে পারবো? দেখলাম 9 লক্ষ টাকার একটা শেয়ারের দাম যদি 150 টাকা হয়, টোটাল শেয়ার কিনতে পারবো আমি 6,000। আর একটা শেয়ারে আমার লাভ হইতেছে কয় টাকা? 9 টাকা। তাহলে 6,000 শেয়ারে টোটাল কত টাকা লাভ করব? বোঝেন নাই? আজান দিয়ে ফেলছে, কি করলাম আজকে? অঙ্ক তো ভাবছিলাম অনেক অঙ্ক করবো। 68 থেকে 80। আচ্ছা, 2টা অঙ্ক আছে, করে দেবো। হ্যাঁ, অভিহিত মূল্য মানে হচ্ছে এটার উপরে লেখা আছে এত টাকা, শেয়ারের উপরে লেখা আছে এত টাকা, কিন্তু আপনাকে শেয়ারটা কিনতে হচ্ছে 150 টাকা দিয়ে। এটা জাস্ট অভিহিত মূল্য। অভিহিত মূল্য কোনো মূল্য না, আপনার মূল্য হইতেছে এইটা। 9 লক্ষ টাকার শেয়ার কিনছি, প্রতিটা শেয়ারের দাম 150 টাকা। 9 লক্ষকে 150 দ্বারা ভাগ করেন, টোটাল শেয়ার হচ্ছে 6,000। একটা শেয়ারে লাভ করছি 9 টাকা, তাহলে 6,000 শেয়ার আমি কত টাকা লাভ করলাম? হ্যাঁ, 9,54,000 টাকা লাভ করে। আর 2টা অঙ্ক আছে, শেষ করে দেবো। এখানে বলছে একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ এবং তার 25 লিটার পানি ঢাললে 90% পানি পূর্ণ হয়। জলাধারটির ধারণ ক্ষমতা কত? ধরে নিলাম জলাধারটির ধারণ ক্ষমতা x লিটার, ঠিক আছে? এই x এর 2/5, 2/5 মানে 2/5, এই অংশ পানি দ্বারা পূর্ণ আছে। x এর এই যে 2/5, আমরা কিন্তু এটা লিখলাম পানি দ্বারা পূর্ণ। যখন এইটার মধ্যে x এর 2/5 তো পানি দ্বারা পূর্ণ আছে, দেখেন টোটাল ধারণ ক্ষমতা কত? x এর 2/5 পানি দ্বারা পূর্ণ। এইটার সাথে যখন আমি 25 লিটার অ্যাড করলাম,
25 লিটার পানি যখন অ্যাড করলাম, এতটুকু পণ্য আছে, এটার সাথে আরো 25 লিটার অ্যাড করছি। অ্যাড করার পর এটা 90%, জলাধারটি 90% পূর্ণ হয়। জলাধারটি কত? টোটাল ধারণ ক্ষমতা এটা, এটার কয় পার্সেন্ট? 90%। এটার কয় পার্সেন্ট পূর্ণ হইতেছে? 90%। তার মানে আমরা লিখতে পারি না 2x/5 প্লাস 25 ইকুয়াল 90%, মানে কত? x/90 নিচে হচ্ছে 100। এইটা এখন এইখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা নিয়ে আসবেন। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা নিয়ে আসবেন, জাস্ট হয়ে গেছে। এটা এক্স এর ভ্যালুটা আসবে 50, এটাও বলে দেই। এটা যদি বুঝে থাকেন, লাস্ট একটা অঙ্ক আমরা করব 82 নম্বর, কারণ এই টাইপটা শেষ। বলা আছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে এত টাকা, যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পর 20% বৃদ্ধি পায়, 18 মাস পর আপনার মাসিক বিল কত হবে? এই যেটা আপনি ওই যে আমরা যৌগিক মুনাফার অঙ্ক করছিলাম না, এটার বৃদ্ধি পাইছে 1 বছর পরে 110/100, আবার 6 মাস পরে বৃদ্ধি পাইছে কত? 120/100। টোটাল এইটা কিন্তু বৃদ্ধি। এখন কাটাকাটি করলে অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এটা লাইফে আসলেও আপনি ছোট্ট লাইফ তো, সবকিছু করতে হয়। আপনার সংসার করতে হয়, লাইফটাকে গুছাইয়ে নিতে হয়, মানে সবকিছু ঘোরাঘুরি করতে হয়, সবকিছু করবেন। প্রেমে পড়েন নাই কখনো? প্রেম কোন জিনিস হইল? প্রেমে কি পড়ানো লাগে নাকি? বলেন, প্রেমে কি পড়া লাগে? প্রেম তো আপনা আপনি চলে আসে লাইফে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা দেখেন এটা, আচ্ছা না, এটা করবো না, নেক্সট ক্লাসে। প্রেমে কি কেউ ইচ্ছা করে পড়ে? প্রেম হয়েছে তার উপরে এসে পড়ে, ব্যাপারটা হচ্ছে এরকম। প্রেমে কেউ ইচ্ছা করে পড়ে না, এটা মনে রাখবেন। ইংরেজি বেসিক বেসিক ক্লাস ইনশাল্লাহ শুরু হবে, তবে একটু সময় লাগবে। ভালো থাকবেন, হ্যাঁ।